জাতি পুনর্গঠনের প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে গ্লোবাল বাংলাদেশিদের ক্ষমতায়ন শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুরু থেকেই সরকার প্রবাসীদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে চেয়েছে। গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু দেশ চায় প্রবাসীরা মাঠে নেমে একসাথে কাজ করুক। পরে বলেন, প্রবাসীদের দেখে সরকারের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এখন নতুন উদ্যমে দেশে ফিরতে পারা যাবে। এর আগে অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, জুলাই বিপ্লবের পর গত 15 মাসে রেমিটেন্সে 21%-এরও বেশি প্রবৃদ্ধি রয়েছে। পরে তিনি প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন, পাশাপাশি আগামী নির্বাচনে ভোটদান প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের জাতিসংঘে ভাষণ ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে যোগ দিচ্ছেন মনমাউথ বিশ্ববিদ্যালয় স্কুল অব সোশ্যাল ওয়ার্কের ডিন অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর। স্বাগতম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের জাতিসংঘের ভাষণ নিয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। আসলে জাতিসংঘে আমরা জানি এটা 80তম অধিবেশন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির। এবারে বিশেষ করে আমরা জানি যে মূল যে থিম ছিল হচ্ছে 80 years and more, peace, development and human rights, better together. তো আসলে আমি যদি থিমের সাথে বিশেষ করে আমরা যখন এই ভাষণগুলো শুনি, তো আমরা আশা করি যে বিশেষ করে পিস, হিউম্যান রাইটস is very important at this point. What's happening in the world? আমরা জানি গাজার পরিস্থিতি, আমরা জানি আপনার বিশেষ করে যে এখন ইউক্রেনের পরিস্থিতি। সুতরাং এই মুহূর্তে কিন্তু আসলে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল থিম। তো এইখানে আসলে বিশ্বের বিভিন্ন আমরা জানি শীর্ষস্থানীয় সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এসেছেন, তারা প্রত্যেকেই হাইলাইট করার চেষ্টা করছে এই থিমটাকে। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস আমরা জানি ইজ এ গ্লোবাল ভিশনারি, এবং তার কথাগুলো কিন্তু আমরা সবসময় দেখেছি ইট ক্যারিজ এ ওয়েট। সে প্রথমেই বলেছেন, যেটা আমি পুরো বক্তৃতাটা শুনেছি, সে প্রথমেই বলেছেন যে ইয়থ দে আর নট ফর টুমরো, দে আর ফর টুডে, দ্য ইয়াঙ্গার জেনারেশন। এবং বিশেষ করে বাংলাদেশের যে কেস, বাংলাদেশ ইজ এ কেস ইন পয়েন্ট ইন দিস রিগার্ড আমরা জানি যে, এবং সে সুন্দরভাবে সেটা কিন্তু বিশদভাবে ব্যাখ্যা করেছেন এবং তুলে ধরছেন এবং বলেছেন যে মনে হয়, আশা করছি আমরা যে অন্যান্য দেশসমূহ কিন্তু এই আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, দে উইল গিভ প্রায়োরিটি টু দেম, দে উইল লিসেন টু দেম। আমরা কিন্তু আসলে সবসময় বলেছি ইউ আর ফর টুমরো, ইয়াঙ্গার জেনারেশন বলছি নো, টুমরো ইজ টুডে। সো এইটা কিন্তু প্রথমে সে কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইট করেছেন। এরপরে আমরা দেখেছি তার বক্তৃতায় যে বিশেষ করে সে গাজার পরিস্থিতি নিয়ে সুন্দরভাবে কিন্তু পর্যালোচনা করেছেন এবং বলেছেন there is no other solution other than two-state solution এবং this is the time. অবশ্যই দেখুন, আমরা জানি 1945 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষ করে যখন এই অকুপায়ার ইসরায়েল প্যালেস্টাইন দখল করে, আমরা জানি তাদের জন্য জায়গাটা ছোট করতে 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 এখন ওয়েস্ট ব্যাংকের গাজা এইটা আছে কিন্তু প্যালেস্টাইনিয়ানদের জন্য, আর পুরোটা কিন্তু দখল করেছেন, গোলান হাইটস নিয়ে নিয়েছেন এবং আমরা জানি একটার পর একটা কিন্তু তারা এই দখল করছেন। তো এখন যে প্যালেস্টাইনের যে অবস্থাটা আমরা বলছি, যে বেশ ইরান যেমন বলছে, ইরান ইভেন ডিড নট গো ফর দ্য মিটিং, যেটা আপনার এই প্যালেস্টাইনকে স্টেট হিসাবে এখন বোধহয় ক্লোজ টু 150 কান্ট্রিজ বোধহয় আপনার আউট অফ 193 স্বীকৃতি দিয়েছেন। ইরান বলেছেন যে এটা আর কি আসলে 70 বছরে যেটা হয় নাই, তো প্রথম থেকে বলা কথা ছিল কিন্তু টু স্টেট সলিউশন, ইট নেভার হ্যাপেন এন্ড ইট ইজ নট হ্যাপেনিং। তো ডক্টর ইউনূস কিন্তু এখানে বলেছেন যে প্যালেস্টাইনকে আসলে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত সমস্যা থাকবে। এবং হি অলসো টকড অ্যাবাউট দ্য ক্লাইমেট চেঞ্জ, হি অলসো টকড অ্যাবাউট দ্য হাঙ্গার, হি অলসো টকড অ্যাবাউট দ্য আনএমপ্লয়মেন্ট। সো আমি মনে করি যে তার বিশেষ করে যে পিস, হিউম্যান রাইটস, ডেভেলপমেন্ট, জনাব গোলাম এ মাতবর, যে
আমি এই সরকারের মানে এখনকার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ট্রাম্প সরকারের ট্যারিফ। ট্রাম্প সরকারের ট্যারিফ সহ নানামুখী পদক্ষেপ বিচলিত ভারত সহ বিভিন্ন দেশ। এই বিষয়ে বাংলাদেশের অবস্থান আসলে কি হওয়া উচিত? এই বিষয়ে আসলে বাংলাদেশের অবস্থান কিন্তু আমরা দেখেছি বেটার। বিশেষ করে আপনি যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট লুক এট আফ্রিকান কান্ট্রিজ হোয়াটস হ্যাপেনিং, এবং ইন্ডিয়া এবং ন্যাটো কান্ট্রিজ, ইউকে, এক এক কান্ট্রিতে ট্রাম্পের কিন্তু আমরা জানি যে শুল্ক যেটা আপনার ট্যারিফ এক এক কান্ট্রির জন্য এক একটা। কম্পেয়ার টু দোজ কান্ট্রিজ আপনি তুলনা করেন, বাংলাদেশ গট এ বেটার ডিল এট দিস পয়েন্ট। ইট কুড বি বেটার অলসো, এর থেকে আরো ভালো হতে পারতো। এবং এটা ইটস বিকজ অফ, আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ এ নোন ফেস ইন ইউনাইটেড স্টেটস, হি ইজ এ মডেল আইকন ইন ইউনাইটেড স্টেটস। আমরা জানি যে আমেরিকার যতগুলো হাইয়েস্ট লেভেলে কিন্তু একজন সিভিলিয়ানের জন্য যতগুলো রেকগনিশন আছেন, হি গট অল অফ দোজ। সো আমার মনে হয় তার এই পার্সোনাল যে ইমেজ, তার ক্রেডিবিলিটি, তার যে রেকগনিশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশেষ করে তার সোশ্যাল বিজনেস কনসেপ্ট, আমার মনে হয় ইউনাইটেড স্টেটস হ্যাজ টেকেন দ্যাট ইন্টু কনসিডারেশন। এবং এখানে আমরা জানি ভূ রাজনৈতিক একটা ব্যাপারে কাজ করছি, যেখানে আপনি যদি মনে করেন কম্পেয়ার টু সাউথ এশিয়ান আদার কান্ট্রিজ, বাংলাদেশ ইজ ইন এ বেটার সিচুয়েশন ইন দিস কাইন্ড অফ দ্য ট্যারিফ, আমি বলবো যেটা। এবং যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন যে সেটা হাউ he can make it even better. So that's what is the situation Bangladesher. Okay, আমার মনে Bangladesh, whatever Bangladesh needed to do, Bangladesh has done all those things with the United States. But it's not that easy যেখানে সে এই শুল্ক এই ট্যারিফ কিন্তু অন্যান্য কান্ট্রির উপরেও কিন্তু খুব হার্শ ভাবে কিন্তু সে এটা অ্যাপ্লাই করছে। জি, ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের ভাষণ এবং যুক্তরাষ্ট্রের সফর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অধ্যাপক ডক্টর গোলাম এম মাতবর। গণতান্ত্রিক সব শক্তি ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এদেশে ধর্ম নিয়ে রাজনীতি আর চলবে না। 16 বছর পর টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলন হয়ে ওঠে উৎসবমুখর। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসলামের নামে যারা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় তাদের মোকাবেলা করতে হবে। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোনো রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। নেতাকর্মীদের জনগণের চাওয়া অনুযায়ী কাজ করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেখানেই বাংলাদেশের স্বার্থ, সেখানেই জাতীয়তাবাদী শক্তি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার আগে বিএনপি বা জামায়াত ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচন করলেও রাজনৈতিক মোর্চা করবে না এনসিপি। তবে গণ অধিকার পরিষদ সহ সমমনা দলগুলো নিয়ে মোর্চা করার পথে দলটি। নেতারা বলেছেন, বড় কোনো দলের সঙ্গে আদর্শিক ট্যাগ লাগাতেই চায় না তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সুসম্পর্ক জাতীয় নাগরিক পার্টির। তবে সংস্কার প্রশ্নে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। রাজনীতির মাঠে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বাঁধার গুঞ্জন থাকলেও তা হচ্ছে না বলে জানাচ্ছে এনসিপি। নেতারা বলছেন, রাজনৈতিক জোট বা মোর্চা হবে সমমনা অন্য দলগুলোর সঙ্গে।
নির্বাচনী অ্যালায়েন্সে এনসিপি এমন একটা জায়গা নিতে চায় যে জায়গাটা আসলে নতুন প্রজন্মের রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধিত্ব করবে। সেই প্রেক্ষিতে এনসিপি আমরা দেখেছি যে বিএনপি জামাতের বাইরে নতুন একটা মোর্চা করতে চায়। বিএনপি এবং জামাত অথবা অন্য কোনো জোট থাকলে তাদের সাথে নির্বাচনী অ্যালায়েন্স হতে পারে, কিন্তু রাজনৈতিক যে জোট, একটা যে দীর্ঘস্থায়ী অ্যালায়েন্স, সেটা আসলে বড় দুই শক্তির সাথে হওয়ার কোনো সুযোগ নেই। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের মতে রাজনৈতিক জোট বা মোর্চা হবে সমমনা এবং সংস্কারমুখী দলগুলোর সঙ্গে। এ লক্ষ্যে গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সঙ্গে চলছে আলোচনা। গণ অধিকার পরিষদ এবি পার্টিগুলোর একীভূতকরণ প্রসঙ্গে প্রথমত আমরা যেহেতু সমমনা এবং কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের রাজনৈতিক দল, আমরা আমাদের জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম যে কিভাবে নির্বাচনে একসাথে আমাদের জায়গা থেকে লড়াইটা চালিয়ে যাওয়া যায়। নতুন রাজনৈতিক শক্তিকে পাশে নিয়ে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে জাতীয় নাগরিক পার্টি। আসন্ন নির্বাচনে তারা কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের আগেই ইসি স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুল আর রহমান সরকারি কলেজে এক বিতর্ক উৎসবে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। জানান, আইনগত কোনো বাধা না থাকায় শাপলা প্রতীক পাওয়ার আশা করে এনসিপি। সার্জিস অভিযোগ করেন, শাপলা প্রতীক না দেয় বিষয় নির্বাচন কমিশনের কাছে যৌক্তিক আইনগত কোনো কারণ না থাকায় তারা ব্যাখ্যা করতে পারছেন না। আমার প্রথম কথাটি বলেছি, সচেতনতা ইচ্ছে। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয়, তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হলো পূজার আনুষ্ঠানিকতা। শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন মণ্ডপে পঞ্চমী তিথিতে দেবীর বোধন হয়। রোববার ষষ্ঠীর আয়োজনে থাকছে কল্পারম্ভ ও বিহিত পূজা। দেবী দুর্গাকে জাগ্রত করতেই পঞ্চমী তিথির সন্ধ্যায় বন্দনা ও পূজা শুরু হয়। পুরাণ মতে রাবণ বধের উদ্দেশ্যে অকালে দেবী দুর্গার আরাধনা করেন ভগবান রামচন্দ্র। সেই থেকে শরতের দুর্গাপূজাকে অকালবোধন নামে অভিহিত করা হয়। সেই পরম্পরাতে আমরা শরৎকালে শারদীয় দুর্গোৎসবটা পালন করে থাকি, অর্থাৎ মাকে আনি ধরাধামে, মা স্বামীগৃহ থেকে পিতৃগৃহতে আসেন। মার কাছে প্রার্থনা চাই সবাই আমরা মিল নিয়ে একাত্র হয়ে সবাই হাসি খুশি মিলে এই 5 দিন আনন্দ করে বিদায় দিতে চাই মাকে। পঞ্চমীতে বোধনের পর রোববার হবে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা। উৎসব শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। দক্ষিণায়নের সময় নিদ্রিত থাকেন, এখন দক্ষিণায়ন চলছে। এই কারণে তার পূজা অর্চনার জন্য তার যে জাগরণ, সেটির উদ্দেশ্যেই আজকের এই বোধনের আয়োজন করা হয়েছে এবং বোধন দিয়েই মূলত পূজা অর্চনার শুরু। এবার দেবী দুর্গা হাতির পিঠে চড়ে পৃথিবীতে এসেছেন, বিদায় নেবেন পালকিতে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূজার আয়োজন নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আজকে তো ষষ্ঠী, আজকে পূজা ঘিরে কি কি আয়োজন করা হয়েছে এবং খুলনার সার্বিক পূজার ব্যবস্থা আমাদেরকে জানাবেন। মহাপঞ্চমীতে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়েছে এবং আজকে মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে আসলে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। সকালে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে মূলত এই মহাষষ্ঠীর যে পূজা, সেই পূজা অনুষ্ঠিত হবে। এখন আসলে পূজা আরম্ভের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলোই আসলে মণ্ডপগুলোতে চলছে। আর কিছুক্ষণের মধ্যেই ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে এবং ষষ্ঠী পূজার শেষে আসলে ভক্তরা তারা মায়ের মঙ্গল কামনায় বা মায়ের কল্পনা কামনায় তারা মায়ের অঞ্জলি প্রদান করবেন এবং সেই অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে তারা দেশ এবং জাতির তারা শান্তি কামনা করবেন। আমরা এখানকার যে সমস্ত পুজো উদযাপন কমিটিগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি এবং বর্তমানে আমরা শীতলাবাড়ি পুজো উদযাপন কমিটির সভাপতির সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। তারা বলছে যে তাদের সমস্ত ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং তারা আশা করছেন যে খুব উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবভঙ্গির মধ্য দিয়ে আসলে দুর্গাপূজা এবছর অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণভাবে
ভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং দুর্গাপূজার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ এবং মন্দিরের শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা কথা বলেছেন। তারা বলেছেন যে মন্দিরের শৃঙ্খলা রক্ষায় তারা যেমন আইন শৃঙ্খলা বাহিনীগুলো কাজ করছে, পাশাপাশি কিন্তু যে বিভিন্ন ধরনের তাদের নিজস্ব স্বেচ্ছাসেবীরাও কাজ করবে, যাতে করে মন্দিরে সবসময়ের জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবকিছুই যেন একটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সেই প্রস্তুতি তারা নিয়েছেন। এছাড়াও তারা বলছেন যে তাদের পুরো মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের বাইরের প্রাঙ্গণ তারা সিসি ক্যামেরার আওতায় এনেছেন এবং প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এর বাইরে সরকারি যে সহযোগিতা রয়েছে সেই সহযোগিতাগুলো দেওয়া হয়েছে। আমরা খুলনা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুলনা জেলা প্রশাসন তারা বলছেন যে এইবার বছর 990টি মন্দিরে আসলে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং গত বছরের তুলনায় এবার পূজার সংখ্যাও বেড়েছে এবং সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রতিটি মন্দিরে হাফ টন করে চালের সহায়তা করা হয়েছে এবং তিনি বলছেন যে এই পুরো পূজাকালীন সময় প্রত্যেকটি এলাকাতেই তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, যাতে করে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলার কোনো অবনতি হলে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অতএব পরিশেষে বলা যেতে পারে যে পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে মহাষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে আসলে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মূল যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং যা বৃহস্পতিবার মহাদশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। খুলনা থেকে পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। আশঙ্কাজনক হারে বাড়ছে কমবয়সীদের হৃদরোগে আক্রান্তের হার। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও হৃদরোগ ইনস্টিটিউটের তথ্য মতে হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের 15% বয়স 40 বছরের নিচে। অল্প বয়সীদের মধ্যে হৃদরোগ বৃদ্ধিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। 40 বছর বয়সী গাড়ি চালক স্বামী মনিরের বুকে ব্যথা হলে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। এই জায়গায় বন্ধ ছিল, এটা বেলুন দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এই জায়গা থেকে এই বেলুনটা রিং লাগিয়ে দিলে চলাচলটা স্বাভাবিক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যাথল্যাবের সামনে অপেক্ষা করছেন যাত্রাবাড়ির গৃহিণী ফারহানা আক্তার। 2 মাস ওষুধ খাওয়াইছি, এখন আজকে হঠাৎ করে সকালে কাজে গেছে, তখন হঠাৎ ব্যথা উঠে গেছে। সম্ভবত উনি 3 ঘন্টার ভিতরে আসতে পারে, 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে। হার্ট অ্যাটাকের 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে উনি আসছেন। একই হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 21 বছর বয়সী রাজমিস্ত্রি জলিল। মহিলা ওয়ার্ডে পাশাপাশি ভর্তি 31 বছরের মাহমুদা ও 30 বছরের নুরুন নাহার। হসপিটালে আসা ধরা পড়লো যে হার্ট ব্লক হয়েছে। আল্লাহ দিয়েছে এখন সুস্থ আছে আমার ভাই, কিন্তু রিং পড়াইতে হবে, কিন্তু 1 মাস পরে এসে রিং পড়াইতে হবে। হাসপাতালের তথ্য বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের উল্লেখযোগ্য অংশের বয়স কম। অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যাদের বয়স 40-এর নিচে। 40-এর নিচে আসা যে পেশেন্টগুলো আসছে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তেমন কোনো রিস্ক ফ্যাক্টর না থাকা সত্ত্বেও তারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে এবং তার হার্ট অ্যাটাকগুলো যেটা হচ্ছে সেগুলো সিভিয়ার ফর্মে আসছে, তারা ফেইলার এবং অন্যান্য কমপ্লিকেশন নিয়েও আমাদের কাছে আসছে। চিকিৎসকরা বলছেন অন্যান্য দেশে হৃদরোগে আক্রান্তদের গড় বয়স 50 বছরের বেশি, কিন্তু দেশে 40 বছরের কম বয়সীদের আক্রান্তের হার বেশি, যা উদ্বেগজনক। যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো আসলে হৃদরোগ করে, যেমন তামাকের ব্যবহার, তারপরে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, খাদ্যদ্রব্য, চর্বির অতিরিক্ত গ্রহণ, তারপরে লবণ বেশি খাওয়া, ব্লাড প্রেশার বাড়ে, লাইফস্টাইল ফ্যাক্টর আছে যেগুলো আমাদের হৃদরোগের সাথে জড়িত। আবার কিছু অংশ কিন্তু আবার জেনেটিক ফ্যাক্টরও আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে দেশে মোট মৃত্যুর 71% অসংক্রামক রোগে, এর মধ্যে 34% মারা যায় হৃদরোগে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বালু, তুরাগ, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে দখল ও দূষণমুক্ত করতে চায় সরকার। তবে এই কাজ শুরু করতে সময় লাগবে অন্তত 2 বছর। জানুয়ারিতে এশীয় উন্নয়ন ব্যাংকের অনুদানে 12 কোটি টাকায় তুরাগ নদী রক্ষার কাজ শুরু হবে বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীতলক্ষ্যা দখল হচ্ছে নতুন করে। বালু ভরাট করে প্রায় 1 একর জমি দখল করেছে প্রভাবশালীরা। মুন্সিগঞ্জের পাশে ধলেশ্বরীর 2 তীরে হয়েছে শিল্প কলকারখানা। 2019 সালে 256টি অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হলেও মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায় সে অভিযান। সেখানে এখন অবৈধ স্থাপনা প্রায় 900। নদী রক্ষা কমিশন বলছে সবচেয়ে বেশি দখলের শিকার বরিশালের কীর্তনখোলা নদী, এরপরই কর্ণফুলী, গোমতী, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, তুরাগ, সাঙ্গু, করতোয়া।
নদী দখলমুক্ত করতে হলে রাজনীতিবিদদের অংশগ্রহণ, প্রত্যক্ষ অংশগ্রহণ লাগবে। তাদের নীরব একটি অবস্থান থাকলে হবে না, কারণ নদী যারা দখল ইতিমধ্যে করেছে তারা রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করছে এবং অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী রয়েছে। তবে আপাতত রাজধানীর চারপাশের নদী রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বালু, তুরাগ, শীতলক্ষা ও ধলেশ্বরী নদী দখল ও দূষণমুক্তের কাজ শুরু করতে সময় লাগবে অন্তত 2 বছর। ডিসেম্বরে বোর্ড সভায় তুলবার আগে কিন্তু আমাদের এখান থেকে প্রকল্পগুলো অনুমোদিত হতে হবে। ওইটা হলে ডিসেম্বরে উঠবে, আর ওটা যদি না হয় তাহলে পরবর্তী বোর্ড সভার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কমিটেড যে তারা আমাদেরকে এই কাজে ফান্ড দেবে। বিশ্বব্যাংক এবং এডিবি তাদের দুজনেরই আসলে নিজস্ব পদ্ধতি আছে, নিজস্ব ব্যুরোক্রেসি আছে, তাতে 2 বছরের আগে কোনো কিছু শুরু করা সম্ভব না। তুরাগের 17 কিলোমিটার এলাকার সৌন্দর্য বর্ধনে $10 লাখ অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। জানুয়ারিতে শুরু হবে কাজ। তুরাগে 17 কিলোমিটারই আমরা ধরে নিয়েছি এবং এর সাথে 2টা খাল সংযুক্ত, যেটা খালের মাধ্যমে তুরাগে দূষণ আসে সেটা। আরেকটা সুখবর হলো যে এডিবি আমাদেরকে $1 মিলিয়ন গ্র্যান্ট দিচ্ছে তুরাগের পাশে একটা পর্যায় পর্যন্ত সৌন্দর্য বর্ধনের জন্য। নদী রক্ষা কমিশন বলছে 8 নদী দখল করে উঠেছে 12,312টি স্থাপনা, আর সারা দেশে নদী দখলদার প্রায় 1 লাখ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখল আর দূষণে বিলীন নেত্রকোনার 67টি নদী, হুমকিতে আছে আরও 28টি। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, হুমকিতে জীববৈচিত্র্য। দখলে থাকা নদীগুলো দ্রুত খনন ও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনা জেলা জুড়ে একসময় ছিল 95টি নদী। নদীর পানি ব্যবহার করে ফসল ফলাতো কৃষক। নৌকায় চলাচল সহ পণ্য আনা নেওয়া হতো সহজেই। তবে এখন 67টি নদী বিলীন হয়ে গেছে। কোনো মতে বেঁচে আছে সোমেশ্বরী, কংস, মগরা, হাওরের ধনু সহ ছোট বড় 28টি নদী। এই নদীগুলো উজানের ঢলে ভেসে আসা বালি দখল দূষণে হুমকিতে পড়েছে। আমরা নৌকা পাইছি, কত পানি দিছি, মাছ মারছি, কিন্তু এখন নৌকা চলে না, মাছও মারতারি না। বালু বইরে গেছে, মানুষে বাড়ি ঘর করে এলাইছে, গাছ বিরিখ লাগাই এলাইছে। এখন এই নদীটা কুদা দিলে তো আমাদের জন্য ভালো হইতো। নদী পাড়ের 2 পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। বর্জ্য, প্লাস্টিক আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে নদীগুলো। ভরাট হয়ে যাওয়ায় অনেক নদীতে হচ্ছে চাষাবাদ। কৃষি ও পরিবেশের উন্নয়নে এখনই আগের অবস্থায় নদীগুলো ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদি এই নদীগুলি খনন করা না হয় এবং তাহলে আগামীতে পানি সংকট দেখা দেবে মারাত্মকভাবে এবং পরিবেশ নষ্ট হবে। খনন করে পূর্ব অবস্থা ফিরে আনতে হবে নদীর গভীরতা, যার ফলে নাব্যতা সৃষ্টি হবে। জেলা প্রশাসক বলছেন নদ নদীর প্রাণ ফেরাতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। প্রত্যেকটি নদী যদি আমরা ড্রেজিং করতে পারি এবং 2 পারে যদি ওয়াকওয়ে নির্মাণ করে দিতে পারি, তাহলে নদীর সৌন্দর্য, শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, নদীও সুরক্ষা পাবে এবং ভবিষ্যতে এই নদীগুলোতে আর কোনো দখল হবে না। জেলায় 822 কিলোমিটার নদী থাকলেও বর্তমানে আছে 290 কিলোমিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, নদী দখলমুক্ত করতে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে? আমি যখন এই নদী দখল নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলি, তিনি কিন্তু আসলে বলছিলেন যে এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে আছি, যে মগরা নদী জেলা শহরকে ঘিরে এই নদীটি প্রবাহিত হয়েছে, খরস্রোতা এই নদীটি কিন্তু আসলে 330টি দখলদার কিন্তু জেলা প্রশাসন চিহ্নিত করে রেখেছে। তিনি বলছিলেন যে এই দখলদারদের যে উচ্ছেদ করার জন্য তারা একটা প্রক্রিয়া চালাচ্ছে। এর আগে কিছু স্থাপনা তারা উচ্ছেদ করেছিলেন। বর্তমানে যে 330টি রয়েছে সেটিও কিন্তু তারা আসলে দখলমুক্ত করার একটি চেষ্টা করছে। এই নদীটির যে তারা একটি পরিকল্পনা নিয়েছে, আমাকে বলেছেন যে এই নদীকে ঘিরে তারা 2 পাশে একটি ওয়াকওয়ে তৈরি করবে, খননের কাজ করবে, এরকম একটি পরিকল্পনার কথা তারা বলছেন যে এখনও সেটি একটি প্রাথমিক পর্যায়েই রয়েছে।
একই অবস্থা কিন্তু জেলার যে অন্যান্য যে নদীগুলো সেগুলো। আর এই মগরা নদীটি দেখেন যে শহরের একটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সারা শহরের যে ময়লা সেগুলো কিন্তু এই নদীতে ফেলানো হয়, যে কারণে এই নদীটি একটি দূষণের একটি চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এটিকে যে সুরক্ষা, এই নদীকে সুরক্ষায় যে ময়লা যে ভাগাড় থেকে তারা যে মুক্ত করবে সেরকম কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু বাস্তবে প্রকাশ্যে কিন্তু কোনো আমরা পদক্ষেপ দেখছি না। আর যেটি যে ভরাটের যে একটি অবস্থা, নদীটি প্রায় মৃত পর্যায়ে চলে এসেছে, সেটি কিন্তু আমরা গত 5 দশকে যারা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের সাথেও কথা বলছি, কেউ কিন্তু এখন পর্যন্ত দেখেনি যে এই নদীটি কখনো একটু খনন করতে। এই শহরের আরেক পাশ দিয়ে একটি ধলাই নদী বয়ে গেছে, সেটি কিন্তু একেবারেই এই একটা মজা পুকুরের মতো মজা নদীতে পরিণত হয়েছিল, যেটি এই যে কচুরিপানায়। সেটি আবার কয়েকদিন আগে স্থানীয়রা এবং জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে, অর্থাৎ কচুরিপানাগুলো সরানোর কারণে একটু যে পানি সেটার একটু প্রবাহ বেড়েছে। আর সারা জেলায় যে পানি সম্পদ যে এখানে বিভাগ রয়েছে, উন্নয়ন বোর্ড রয়েছে, তাদের সাথেও কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। সেই নদীগুলো কিন্তু আসলে ডেল্টা প্রকল্প ছাড়াও মাঝে মাঝে যে ছোট ছোট প্রকল্প নিয়ে যে নদী খনন হয় সেখানেও কিন্তু আসলে কাজের কাজ যেটা সেটি কিন্তু আসলে ওইভাবে সুফল কিন্তু আসছে না। ধনু নদী হাওরের ভিতর দিয়ে গেছে, একটি পিয়াই নদী সেটিও হাওরের ভিতর দিয়ে গেছে। সেগুলোর কিন্তু আসলে আমি যখন স্থানীয়দের সাথে কথা বলি, তারা কিন্তু বলছিলেন যে একবার যখন খননের কাজটা করে তখন কিন্তু সেই মোহনাতে আবার কিন্তু ঢলের সাথে ভেসে আসা কিন্তু যে বালি, সেই বালিতে কিন্তু আসলে ভরাট হয়ে যায়। সেটি নিয়ে যখন প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলি, তারা বলছে যে সরকারের যে পরিকল্পনা, সরকারের যে খননের যে নিয়ম তারা বিধান করেছে, সেখানে কিন্তু ফলো আপ করার, অর্থাৎ টেকসই প্রকল্প যেটি যে নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাভলু পাল চৌধুরী। বেড়িবাঁধে পাইপ বসিয়ে দীর্ঘদিন ধরে জমিতে নোনা পানি প্রবেশ করাচ্ছেন সাতক্ষীরার চিংড়িখের মালিক ও প্রভাবশালীরা। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি গ্রামে প্রবেশ করছে লবণাক্ত পানি। হুমকির মুখে পড়ছে চাষাবাদ ও বসতভিটা। স্থানীয়দের দাবির মুখে সম্প্রতি এসব পাইপ উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন। সাতক্ষীরা উপকূলে প্রায় 55,000 ছোট বড় মাছের ঘের। বাঁধ কেটে পাইপ বসিয়ে দীর্ঘদিন ধরে নদী ও খালের নোনা পানি জমিতে ঢোকান ঘের ব্যবসায়ীরা। এতে করে বেড়িবাঁধ হুমকিতে পড়ার পাশাপাশি ফসল উৎপাদনেও বিরূপ প্রভাব দেখা দিয়েছে। স্থানীয়দের দাবির মুখে সম্প্রতি এসব অবৈধ পাইপ উচ্ছেদ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন। উচ্ছেদ অভিযানে সন্তোষ জানিয়েছে এলাকাবাসী। সাইড দিয়ে নোনা পানি নিয়ে যাওয়ার কারণে আমাদের ফল ফলালি গাছগুলো তো মারা গেছে, প্লাস কোনো পুকুরের মাছ চাষও করতে পারতেছি না বা খন্দপাতিও লাগাতে পারতেছি না। দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত এলোমেলো অবস্থায় এই যে বেহাল দশা ছিল, সেটা আজকে পানি উন্নয়ন বোর্ড একটু সজাগ হয়েছে। এই জন্য ওনাদেরকে এই পূর্ব কালীনগর তথা 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সাধুবাদ জানাই। উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সুরক্ষিত রাখতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এরকম ক্যাটাগরি করা আছে আমাদের। আমরা অতি ঝুঁকিপূর্ণ যে সকল 90 পাইপ বাঁধের ক্ষতি করছে সেগুলাকে আমরা আস্তে আস্তে প্রায়োরিটি দিয়ে আমরা সেগুলো উচ্ছেদ করার চেষ্টা করছি। চিংড়ি সহ বিভিন্ন মাছের ঘের নির্ধারিত দূরত্বে স্থাপন করার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই যে ঘেরগুলো বাঁধের গা ঘেঁষে নির্মাণ করা হয়, সেগুলো যেন বাঁধ থেকে 50 মিটার দূরে নির্মাণ করা হয়, সেই দিকে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম এই ঘেরগুলোতে যে অবৈধভাবে পানি নেওয়ার জন্য যে বাঁধ ছিদ্র করে পাইপ বা বক্স কল বসানো হয়, সেগুলো কিন্তু আমরা অপসারণ শুরু করেছি। বিভিন্ন সূত্রের তথ্য বলছে জেলার মোট 683 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত 3000 স্থানে অবৈধভাবে পাইপ বসানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে। শনিবার গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে রাত 9:30টার দিকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। পরে তাকে গুলশান থানায় নিয়ে আসা হয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে শাহেদ কাজ করতেন বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির পৃথক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
ধারা 8, 9, 10, 11, 12, 13 সন্ত্রাসবিরোধী আইন 2009 এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গুলশান শুটিং ক্লাবের পূর্ব পাশে ক্রিকেটার্স ক্লাবের সামনে রেস্টুরেন্টের সামনে থেকে। বিগত সরকারের উদাসীনতায় জ্বালানি খাতের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনুসন্ধান ও কূপ খননে গঠিত গ্যাস উন্নয়ন তহবিলের অর্থের অপব্যবহার হয়েছে বলেও মনে করেন তারা। আর পেট্রোবাংলা চেয়ারম্যান বলছেন, অতীতে অন্য খাতে ব্যবহার হলেও তহবিলের অর্থ এখন পুরোটাই যাচ্ছে গ্যাস খাতের উন্নয়নে। 2016-17 অর্থবছর দেশে উত্তোলন ছিল 2500 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস, যা এখন 1900 মিলিয়ন ঘনফুটের ঘরে। দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কূপ খননের বিষয়টি উপেক্ষিত থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা। শিল্প বাণিজ্যে জ্বালানির 70% গ্যাস নির্ভর, তাই 10 বছর পর চাহিদা বেড়ে দাঁড়াবে কমপক্ষে 5000 মিলিয়ন ঘনফুট। এখন এলএনজি ও স্থানীয় গ্যাসে মোট সরবরাহ 2700 থেকে 800 মিলিয়ন। বাড়তি চাহিদা পূরণের উপযুক্ত রোডম্যাপ দেখছেন না পর্যবেক্ষকরা। এই মুহূর্তে তারা বলছে 3800 মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদা আছে, সরবরাহ হচ্ছে 2800 মিলিয়ন ঘনফুটের মতো, 1000 মিলিয়ন ঘনফুট কম। 2035 সালে তারা দেখাচ্ছে যে 4000 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন মানে চাহিদা হবে। তার মানে চাহিদাকে তারা আর বাড়তে দিচ্ছে না। গ্যাসের ব্যাপারে পেট্রোবাংলা আশা ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ সরকার 2020 সালে একটি বিশেষ আইন করে, যার মাধ্যমে সরকারি, স্বায়ত্ত ও স্বশাসিত 61 সংস্থা তাদের ব্যাংক আমানতের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা করতে বাধ্য হয়। এতে করে সরকার গ্রাহকের অর্থে তৈরি গ্যাস উন্নয়ন তহবিল থেকে তুলে নেয় 3000 কোটি টাকা। সেই সঙ্গে সরকারি চাপে এলএনজি আমদানিতেও পেট্রোবাংলা ধার দেয় 6000 কোটি টাকা। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের ব্যাপারে আমরা পেট্রোবাংলা থেকে একদম ঘোষণা দিয়ে বলে দিয়েছি যে অন্য কোথাও এটা ইউজ করব। 100% আমরা এই গ্যাস অনুসন্ধান অ্যাক্টিভিটিজে ব্যয় করছি। শুধু ব্যয় করছি না, আমরা মনে করছি যে এই ফান্ড যদি আরও বেশি হতো তাহলে আরও ভালো হতো। গত জুন পর্যন্ত উন্নয়ন তহবিলের 7400 কোটি টাকা বাপেক্স, বাংলাদেশ ও সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি রিক কেনাসহ 45টি প্রকল্পে খরচ করেছে বলে জানায় পেট্রোবাংলা, যার মাধ্যমে পাওয়া গেছে প্রায় 1 TCF গ্যাস। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের উত্তর আকাশে এবারও উকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। প্রতি বছরের অক্টোবর থেকে নভেম্বরে পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে এটি স্পষ্ট দেখা যায়, তবে সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া থেকে। আর এই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৃতপ্রেমী ও পর্যটকরা। শরতের ঝকঝকে পরিচ্ছন্ন আকাশ, কাজ স্বচ্ছ নীল আকাশের ফাঁকে উকি দিচ্ছে অপূর্ব শৃঙ্গ। অপরূপ প্রকৃতিতে সে এক নয়নাভিরাম নৈসর্গিক রূপ। বরফাবৃত শৃঙ্গ ভোরের আলোয় যেন ঝলমল করছে সোনালি আকাশ। তেঁতুলিয়ার উত্তর আকাশে এবারও জেগে উঠেছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোর সাথে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপও যেন বদলে যায়, কখনো সোনালি, কখনো আবার বরফে মোড়া পর্বতচূড়াটি শ্বেত শুভ্র, আবার কখনো রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। কাঞ্চনজঙ্ঘা দেখে অনেক আমাদের খুব খুশি লাগতেছে। বন্ধু বান্ধব মিলে আমরা আসছি, আমাদের অনুভূতি অনেক ভালো লাগতেছে। পঞ্চগড় থেকে বা তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দেখার যে সৌন্দর্য, এটা আসলে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না বলে আমার মনে হয়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য দেখতে পর্যটকরা ভোর থেকে অবস্থান করেন মহানন্দার পাড়সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে। এখানে ইন্ডিয়াতে না যেয়ে বা নেপালে না যেয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এই জন্য আবার আলহামদুলিল্লাহ বলছি। কাঞ্চনজঙ্ঘার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য, এটা আসলে চোখে না দেখলে এটা কেউ অনুভব করতে পারবেন না। আবহাওয়া অফিস বলছে, আকাশে এখন মেঘ ও কুয়াশা না থাকায় এবারও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে। ধূলিকণার পরিমাণ কম থাকার কারণে কুয়াশাও খুবই কম, কুয়াশা নাই বললেই চলে, যার দরুন এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আশা করি এরকম চমৎকার আবহাওয়া বিরাজ করলে আরও কয়েকদিন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এদিকে প্রশাসন জানায়, এবারও অনেক দর্শনার্থী আসছে। তেঁতুলিয়াকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ পর্যটন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তেঁতুলিয়াতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রত্যেক বছর এখানে আগমন ঘটে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। দেশের মাটিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখে সকাল থেকে অনেকেই ছবি তুলছেন, কেউ কেউ শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ।